হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। ডাব্লিউবিপি কনস্টেবলে যারা রিটেন এক্সাম পাস করে মাঠ দিয়েছো এবং মাঠেতেও পাস করে গেছো, তাদের কাছে এখন একটাই ফোকাস যে ইন্টারভিউটা আমরা কি করে ক্লিয়ার করব। কেননা ইন্টারভিউ ক্লিয়ার করলেই তোমাদের ট্রেনিং শুরু, মানে অলরেডি তোমরা জব জয়েন করে নিলে তোমাদের স্বপ্ন পূরণ হবে। এর জন্য আমাকে অনেকে ফোন করেছো যে স্যার আমাদেরকে একটু গাইড করার চেষ্টা করুন যে আমরা কিভাবে ইন্টারভিউটা ক্র্যাক করতে পারি। অনেকে আছো যারা হয়তো আগের বারেও মানে প্রিলিমস মেন্স পাস করে ইন্টারভিউতে কেটে গিয়েছিলে, তারাও আবার চেষ্টা করে এবারেও মাঠ পাস করেছো। সবার জন্যই গাইডেন্স থাকবে। কেননা দেখো, জানুয়ারির একদম 29 তারিখ নাগাদ বা শেষের দিক থেকে তোমাদের ইন্টারভিউ স্টার্ট হবে। মোটামুটি তোমাদের ফেব্রুয়ারি 20-25 তারিখের মধ্যে সবার জয়েনিং হয়ে যাবে, এইরকম একটা শোনা যাচ্ছে। তো আমাদের কাছে খুব বেশি সময় নেই এটা নিয়ে প্রস্তুতি নেওয়ার জন্য। আর এটাতে প্রস্তুতি নেওয়ার জন্য আমি এটাও বলবো তোমাদেরকে যে খুব হ্যাবক একবারে অনেক কিছু পড়াশোনা করতে হবে সেরকমও ব্যাপার না। কিছু কিছু সফট স্কিল রয়েছে যে জিনিসগুলো তোমরা যদি জানো তাহলেই হবে। কেননা দেখো, তোমরা অলরেডি একটা পরীক্ষা পাস করে এসেছো, সুতরাং তোমাদের একটা কনফিডেন্স লেভেল অলরেডি আছে বা তোমরা একটা পড়াশোনার মধ্যে অলরেডি আছো। তার সাথে সাথে অল্প কিছু জিনিস করলে হয়ে যাবে, কিন্তু ওই জিনিসগুলো ছাড়াও আরো কিছু কিছু জিনিস হয় যে জিনিসগুলো আমাদেরকে একটু দেখে রাখতে হবে, যেগুলো অবজার্ভ করে। ইন্টারভিউ বোর্ডে যারা কোয়েশ্চেন করেন তারা কিন্তু এই জায়গাগুলোকে অবজার্ভ করেন। তো আমাদের বেশ কিছু স্টুডেন্টস রয়েছে যারা অলরেডি ডাব্লিউবিপি কনস্টেবলে এখন পুলিশ ফোর্সে কাজ করছে, এসআই বা রেলের জন্য প্রিপারেশন নিচ্ছে, এরকম অনেক স্টুডেন্ট আছে। বা আমি পার্সোনালি আমার কিছু স্টুডেন্ট আছে যাদের সাথে আমার কথাবার্তা হয়, পার্সোনাল টাচে আছে। তো আমি সবার সাথে আলোচনা করেছি, অন্তত 10-12 জনের সাথে আলোচনা করে একটা ওভারভিউ তৈরি করেছি। এবং তোমাদের এই যে ভিডিওটা, সেখানে আমি পুরোটাই ডিটেলসে সমস্তটা বলবো, কোন কোন জায়গাগুলো তোমরা করবে না, কোন কোন জায়গাগুলো করা উচিত নয়। বেসিক্যালি ইন্টারভিউ করতে গেলে আমরা যে ছোট ছোট ভুলগুলো করি, বিশেষ করে যারা প্রথম এবারে ইন্টারভিউ দিতে যাচ্ছ, সেই জায়গাগুলো নিয়ে বলতে গিয়ে প্রথমেই তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে বোর্ড কি চায়। বোর্ড কিন্তু কোনো রকমের টপার চায় না। তোমাকে যখন একটা প্রশ্ন করবে, বোর্ড এক্সপেক্ট করে না তুমি একদম সব জানতা হরিদাস পাল। ঠিক আছে, মানে তোমাকে যে প্রচুর জেনারেল নলেজ গ্যাদার করে ইন্টারভিউ এক্সাম মানে ইন্টারভিউ দিতে যেতে হবে এরকমটা নয়। কিন্তু বোর্ড তোমাকে দেখবে ডিসিপ্লিনড, ডিপেন্ডেবল, রেসপন্সিবল এবং অনেস্ট কিনা তুমি। জেনারেল নলেজের প্রশ্নই করুক বা কোনো সাইকোলজিক্যাল কোয়েশ্চেনই করুক না কেন, সেক্ষেত্রে বোর্ড সবসময় দেখতে চাইবে এই প্রশ্নের উত্তরের ধরন, মানে উত্তর দেওয়ার ধরনটা তোমার কিরকম। এই জায়গাগুলো বোর্ড কিন্তু দেখার চেষ্টা করে। ইন্টারভিউ কোনো এক্সাম নয়, ইন্টারভিউ আসলে অবজারভেশন। তো যেমন ধরো কিছু সাইকোলজিক্যাল কোয়েশ্চেন তোমরা ফেস করতে পারো ইন্টারভিউ দিতে গেলে। যেমন ধরো, তুমি কেন পুলিশ হতে চাও, বা তুমি কি খুব রাগী মানুষ, বা ধরো কেউ তোমাকে গালাগালি দিলে তুমি কি করবে। ঠিক আছে, তোমার সবচেয়ে বড় দুর্বলতা কি, বা ধরো তোমার কোনো রিলেটিভ যদি অপরাধ করে সেক্ষেত্রে তুমি কি করবে। বা ধরো তোমার হায়ার অথরিটি তোমাকে এমন কোনো নির্দেশ দিল যেটা হয়তো মানে অন্যায় আর কি, অন্যায় কোনো নির্দেশ দিল, যেহেতু তোমার হায়ার অথরিটি, তোমার তাকে মেনে চলা উচিত, তুমি কি করবে, সেখানে তোমার কি করণীয়। এই ধরনের কিছু মানে সাইকোলজিক্যাল কোয়েশ্চেন তোমাকে জিজ্ঞাসা করে এবং জিজ্ঞাসা করে দেখতে চায় যে এগুলোতে তুমি রেসপন্স কিরকম করছো, তুমি রিয়াকশন কিরকম দিচ্ছ। এই জিনিসগুলো বোঝার চেষ্টা করে এবং তারা কিন্তু এই প্রশ্নগুলোর মাধ্যমেই বোঝার চেষ্টা করে যে তুমি কতটা ডিসিপ্লিন, কতটা ডিপেন্ডেবল, কতটা রেসপন্সিবল এবং কতটা অনেস্ট। এবার এই ধরনের কি প্রশ্ন করবে সেটা আমরা কেউই জানি না, পুরোপুরি আনপ্রেডিক্টেবল। তাহলে আমাদের উপায় কি, আমরা তাহলে কি করে এগুলোর উত্তর দেব? আমাদের একটাই উপায়, সেটা হচ্ছে আমাদেরকে অনেস্ট থাকতে, একদম শান্ত থাকতে হবে। যখন তোমাকে প্রশ্ন করছে, তুমি চোখের দিকে চোখ রেখে যেটা তোমার অনেস্টলি মনে হচ্ছে নিজে থেকে সেটা উত্তর করো। ওই জিনিসটাই তোমাকে ইন্টারভিউ বোর্ডের যারা যারা কোয়েশ্চেন করছেন তারা দেখতে চাইবে। তুমি যদি আন্দাজে বলার চেষ্টা করো, একটা কথা বলতে বলতে আমতা আমতা করে বলো, বা ধরো সেটাকে এক্সাগারেট করার চেষ্টা করো, সেটা কিন্তু বুঝে যাবে বোর্ডের যারা মেম্বার, তারা স্যারেরা কিন্তু ওটা বুঝে যাবেন যে তুমি একটা আন্দাজে কিছু বলার চেষ্টা করছো, আর্টিফিশিয়াল কিছু একটা বলার চেষ্টা করছো। যেমন সাপোজ ধরো তুমি কেন পুলিশ হতে চাও, তোমরা যে কোনো বাজার চলতি ইন্টারভিউর বই কেনো, দেখো এরকম একটা প্রশ্ন তোমাদের দিয়ে তার একটা উত্তর করা আছে যে আমি ছোট থেকেই পুলিশ হতে চাই, আমার একটা ছোট থেকেই স্বপ্ন, আমি দেশের সেবা করব। এই ধরনের জিনিসপত্র যদি তুমি সেখানে বলো, তারা কিন্তু বুঝতে পারবে যে এটা তোমার কিন্তু বই থেকে মুখস্থ করা। তার বদলে তুমি যদি বলো
যে না স্যার আমি ছোট থেকে ডিসিপ্লিন শিখেছি, আমি পাবলিক ডিউটি করতে পছন্দ করি, ছোট্ট কথায় একদম সিম্পল দু একটা কথায় তুমি যদি এটার উত্তর দাও নিজের থেকে, নিজের মতো করে, তখন কিন্তু তারা বুঝতে পারবে যে না এটাকে নিলে আমাদের কাজ হবে। তারা এটা দেখবে যে আমি যদি এই ক্যান্ডিডেটটাকে আজকে আমাদের পুলিশ ফোর্সে নিই, তাহলে কালকে যদি আমি একে মাঠে নামাই, ফিল্ডে নামাই, যে কোনো একটা সিচুয়েশন এ কি করে হ্যান্ডেল করবে, সিচুয়েশন হ্যান্ডেল করতে পারার ক্ষমতা এর মধ্যে কতটা আছে, কতটা স্কিল আছে, সেই জিনিসটা কিন্তু দেখার চেষ্টা। যাই হোক, আমি এটাও তোমাদেরকে বলে দেবো যে যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তর না জানা থাকে, ধরো তোমাদের কোনো একটা জিকের কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে, তোমরা সেটা উত্তর জানো না, তখন কি উত্তর করবে, বা সেটা তুমি ঠিকঠাক বুঝতে পারোনি, তখন কি বলবে তাদেরকে, এই ধরনের কিছু স্পিকিং স্কিলস রয়েছে যে জিনিসগুলো নিয়ে আমি ডিসকাস করব। তার আগে আশা করি এই যে জায়গাটা আমি তোমাদেরকে বললাম, এটা আশা করি সবাই বুঝতে পারছো। আমরা যখনই ইন্টারভিউয়ের প্রস্তুতি শুরু করব, তখন আমাদের মাথায় এটা গেঁথে নেওয়া উচিত যে ইন্টারভিউ কিন্তু এক্স্যাক্টলি কোনো এক্সাম না, এখানে তোমার নলেজ টেস্ট হয় না, এখানে তোমাকে অবজার্ভ করা হয় বেশি। ওকে, তো আমি আগে বেসিক কিছু জিনিস তোমাদের সাথে আলোচনা করে নিই, যেগুলো সাধারণত ইন্টারভিউ দিতে গেলে আমাদেরকে একটু ফলো করতে হয়। ফর্মাল জিনিস, যেমন ধরো তোমার ড্রেস এবং আউটলুকটা কিরকম হবে আর কি। তো আমি এখানে একটা ছবি রেখেছি, এটা একটা মানে ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রেও আমি বলে দেবো। লাইট কালার প্লেন ফর্মাল একটা শার্ট, উপরে একটা শার্ট লাইট কালার, যে কোনো কালারের হতে পারে, বাট রং বেরঙের যেন না হয় এটা চেষ্টা করবে, অ্যাভয়েড করবে সেটা। তার সাথে সাথে একটা ডার্ক কালারের প্যান্ট পরবে। ওকে, এখানে তোমরা রাখবে একটা বেল্ট, যে বেল্টটা ধরো পরবে, যদি ইউজ করবে একটা বেল্ট, সেটা ব্ল্যাক কালারের হলে খুব ভালো হয়, ব্রাউন হলেও চলবে, কিন্তু কোনো ডিজাইন যেন না থাকে, একদম প্লেন সিম্পল একটা বেল্ট থাকে, ঠিক আছে। বাকি তোমাদের শার্ট যেটা পরবে তোমরা, সেটা অবশ্যই ইন করা হতে হবে, ছবিতে যেরকম তোমরা দেখতে পাবে। এটা হচ্ছে ফর্মাল। আচ্ছা, ব্ল্যাক ফর্মাল শু একটা পরবে, তোমাদের যে জুতোটা ইউজ করবে সেটা ব্ল্যাক ফর্মাল শু হতে পারে, সেটা যেন পালিশ করা হয় একটু, বা তোমরা লেস দেওয়া জুতোও পরতে পারো, বাট যেন খুব ডিজাইন যেন না হয়, খুব যেন উঁচু হাই হিল টাইপের যেন না হয়, কোনো স্নিকার টাইপের জিনিস যেগুলো হয়, এই ধরনের স্টাইলিস্ট কোনো জিনিস ইউজ করার চেষ্টা করবে না, অ্যাভয়েড করার চেষ্টা করবে মোট কথা। ব্ল্যাক ডার্ক সক্স পরবে, যে মোজাটা থাকবে সেটা একটু ব্ল্যাক কালারের, মানে ডার্ক কালারের একটু পরার চেষ্টা করবে। বেল্টের কথা আমি অলরেডি বলে দিয়েছি, যদি হাতে ঘড়ি পরো মানে ওয়াচ, সেটাও একটু সিম্পল করার চেষ্টা করবে, এটা অপশনাল, তুমি পড়তেও পারো, যদি পড়ো তোমাকে একটু ম্যাচিওর দেখাবে, পড়তে পারলে ভালো হয়। নো জুয়েলারি, নো চেন, নো রিং, এই ধরনের কোনো জুয়েলারি, চেন, কোনো রিং যদি ইউজ করো এমনভাবে করবে যেন না দেখা যায়, ঠিক আছে। ওইগুলো যেমন আমরা স্টাইল দেওয়ার সময় একটা চেন পরি, ঠিক আছে, বা কোনো জুয়েলারি পরি, এটা মেয়েদের ক্ষেত্রে বলছি, সেটা চেষ্টা করবে অ্যাভয়েড করা। এবারে যারা মেয়েরা রয়েছে, তারা এই ধরনের একটা লাইট কালার শাড়ি পরতে পারো, ঠিক আছে, লাইট কালারের একটা শাড়ি পরতে পারো, এবং খুব ফর্মালি যেরকম আমাদের নর্মাল যে আমাদের আঁচল করে শাড়ি পরে, ঠিক সেভাবেই একটু পরার চেষ্টা করবে, কোনো রকমের কোনো স্টাইল নয় একদমই। এবং তার সাথে সাথে তোমাদের যে যদি শাড়ির অল্টারনেটিভ চাও, সেক্ষেত্রে তোমরা সালোয়ার কামিজও পরতে পারো, ফর্মাল পরবে। এবার যদি আসি গ্রুমিং এর কথা, সেক্ষেত্রে শর্ট এবং নিট হেয়ার কাট ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে চুলটা ভালো করে বেঁধে নেবে, স্টাইল দিয়ে যেন চুল একদম চোখের সামনে উড়ে এসে পড়ছে এরকম যেন না হয়। নর্মালি এগুলো নিয়ে এমন কিছু সিরিয়াস ব্যাপার না, একদম সিম্পলি করার চেষ্টা করবে, যেন কোনো রকমের কোনো স্টাইল না থাকে। ক্লিন শেভ করবে ছেলেরা, যদি গোঁফ থাকে সেটাকে খুব সুন্দর করে একটু শেভ করে যাওয়ার চেষ্টা করবে, ক্লিন শেভ হলে ভালো। নো জেল, নো স্টাইলিশ লুক, চুলটাতে কোনো রকমের কোনো ধরনের স্টাইল ফাইল দেবে না যেন, ঠিক আছে। হাতের নখ খুব ভালোভাবে কেটে যাবে, আর মুখটা পরিষ্কার করে যাবে, জাস্ট এটাই। আর যদি মেয়েরা মেকআপ করো, খুব লাইট করবে, জাস্ট একদম লাইট, না করার মতো, না করলে আরো ভালো, কিন্তু তোমরা না করে বাইরে বেরোতে চাও না, তাই যদি খুব পারো একদম হালকা মেকআপ করবে, যেটা মানে একদমই বোঝা যায় না এরকম। ওকে, এই জিনিসগুলো কিছু আমাদের ফর্মাল গ্রুমিং বা ড্রেস কোড, যেগুলো ইন্টারভিউতে সাধারণত ব্যবহার করা হয়। তুমি যাই পড়ো না কেন, পরিষ্কার এবং ভদ্রভাবে পড়লেই হবে। শু যদি দেখা যায়, এটা তো তোমাদের অলরেডি আমি বলে দিয়েছি। এন্ট্রি, এরপর হচ্ছে যখন ইন্টারভিউ এর ঘরে তুমি যখন যাচ্ছ, তখন তুমি প্রথমত ডোর নক করলে, তোমাকে যদি আগে থেকেই বলা হয় যে নেক্সট জন এসো,
তাহলে তুমি সেখানে চলে যাবে। তোমাকে যদি আগে থেকেই কামিং বলে সেক্ষেত্রে, আদারওয়াইজ দরজা যদি বন্ধ থাকে তুমি দুবার ডোরটা নক করলে, নক করার পর তোমাকে ভিতর থেকে যখন বলা হবে ঠিক আছে কামিং এসো, তখন তুমি সেখানে দরজাটা আস্তে করে খুলবে, টুম করে গিয়ে দরজা খুলে দেবে না, ঠিক আছে। আস্তে করে দরজাটা খোলার পর মানে সামনে গিয়ে সোজা হয়ে প্রথমে দাঁড়াবে, চোখ তুলে আগে তাদেরকে বলবে গুড মর্নিং স্যার, বা যদি ম্যাডাম থাকেন গুড মর্নিং ম্যাম বা গুড মর্নিং ম্যাডাম, ঠিক আছে। এটা ফার্স্ট বললে, এবং বলার পর তোমরা একটা জিনিস একটু খেয়াল রাখবে, হাত জোর একদম করবে না, এটা ঠিকঠাক লাগে না। তাড়াহুড়ো করে নয়, এক্সট্রা স্মাইল নয়, হালকা সফট একটা স্মাইল জাস্ট দেবে। খুব হাহা করে হাসি বা খুব বেশি হাসি যেন যেখানে না থাকে, মানে তার সাথে সাথে তাড়াহুড়ো করে মানে হন্তদন্ত হয়ে যেন না হয়। দেখো এই সিচুয়েশনে তোমাদের কিন্তু এই জিনিসগুলো হওয়া খুব স্বাভাবিক, ঠিক আছে। তোমরা একটা জার্নি করে যাও, তোমাদের একটা ক্লান্তি থাকে শরীরের, তারপর সব থেকে বড় কথা একটা নার্ভাসনেস থাকে। এখানে ইন্টারভিউ ক্র্যাক করতে গেলে এই একটা জিনিসকে আমাদের যদি জয় করা যায় তাহলেই দেখবে সব ঠিক হয়ে যাবে। নার্ভাসনেস আর ভয় মনের মধ্যে যেটা কাজ করবে একদম মাথা থেকে ছুঁড়ে ফেলে দেবে। কেননা একটা জিনিস মনে রাখবে, এখানে প্রশ্নের উত্তর করতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই। তুমি প্রশ্নটার উত্তর জানো না বা অর্ধেক জানো, সেটাকে কিভাবে হ্যান্ডেল করবে এটাই হচ্ছে এখানকার স্যারেরা দেখবেন। তুমি কতটা জানো বা ঠিকঠাক দিতে পারলে কিনা, এই প্রশ্নের 3টে প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি 6 নম্বর পাবে, এরকম ব্যাপার একদমই নয়। একদম শান্ত হয়ে থাকলেই এই জিনিসগুলো তোমরা কিন্তু করতে পারবে, মেনটেন করতে পারবে। মাথাটাকে ঠান্ডা রাখার চেষ্টা করবে, এটাই হচ্ছে প্রধান করতে হবে। বোর্ড এবার তোমাকে বলবে সিট ডাউন, তুমি ঘরের মধ্যে প্রবেশ করেছো, তোমাকে বলবে সিট ডাউন, তুমি সেখানে বসবে, তুমি বলবে থ্যাংক ইউ। যখন তোমাকে সিট ডাউন বলবে থ্যাংক ইউ স্যার বলে তুমি শান্তভাবে বসবে, আস্তে আস্তে ধীরে সুস্থে, একদম তাড়াহুড়ো নয়। রং পশ্চার কিছু জিনিস আছে, যেমন ধরো চেয়ারে হেলে বসা, দেখো এখানে আমি ছবিতে কয়েকটা দিয়েছি, চেষ্টা করবে এইরকম ভাবে যাতে না বসা যায়, ঠিক আছে। এই যে ধরো এরকম ভাবে খুব একদম সোজা হয়ে বসতে বলেছে বলে মানে খুব একদম এইভাবে না, বা হেলান দিয়ে ঘাড় ঝুঁকিয়ে এরকম ভাবে না, একদম নর্মাল সিম্পল, এটা হচ্ছে সব থেকে বেস্ট পশ্চার, ঠিক আছে। তো এখানে এই চেয়ারে হেলে বসা, হাত জড়িয়ে বসা, বারবার পশ্চার চেঞ্জ করা, একবার এইদিকে একবার এইদিকে এরকম না, স্ট্রেট বসবে নর্মাল, খুব একদম রিজিডও নয়, নর্মাল যেমন বসে সেইভাবে বসবে, সোজা মানে পিঠটা সোজা করে সিট দ্বারা সোজা করে বসবে, ওকে। আচ্ছা, নার্ভাস লেগ শেকিং আমাদের একটা অভ্যাস আছে, এটা সবার ক্ষেত্রেই হয়, নার্ভাস হলে একটু পাটা নাড়াতে থাকি আমরা, দেখবে। তো এই নার্ভাস লেগ শেকিং এই জায়গাটা যেন না হয় খেয়াল রাখবে, ঠিক আছে। পা হাত ওই রকম ভাবে নাড়াবে না, ঠিক আছে। অন্যরকম কোনো অঙ্গভঙ্গি না, হাত দুটোকে দেখো যেভাবে থাইয়ের ওপর রাখা হয়েছে ঠিক এইভাবে থাইয়ের ওপর রেখে চুপটি করে বসবে, ঠিক আছে। একদম চোখের দিকে চোখ তাকিয়ে। টেবিলে হাত রাখবে না, যখন টেবিলে কোনো ডকুমেন্টস বার করার দরকার হবে তখন আস্তে করে ফাইলটা নিয়ে যেটা তোমার চাইবে কোলের মধ্যে ফাইলটা রেখে সেটা থেকে দেবে। টেবিলের মধ্যে যেমন আমরা গিয়ে মানে চায়ের দোকানে গিয়ে বসে আড্ডা মারি, ওই ধরনের জিনিস যেন না হয়। এবারে আমি এখানে একটা জাস্ট এখানে দিয়েছি এটা ডেমো হিসাবে, এটা একটা খুব কমন জিনিস, মানে এটা ম্যাক্সিমাম স্টুডেন্টদেরকে প্রথমেই জিজ্ঞাসা করা হয়, সেটা হচ্ছে তোমার নিজের সম্পর্কে কিছু বলো। এবং এটা পিওরলি তোমরা যতটা পারবে যে যার মতো করে নিজের মতো করে একটা ভেবে নেবে, নিজের মতো করলে বললে সেটা সব থেকে বেস্ট হবে, ঠিক আছে। কোনো বইয়ের কোনো পড়া সেটাকে মুখস্থ করে প্যারাগ্রাফ মুখস্থ করে যাবে না। আমি বারবার বলছি, যারা ইন্টারভিউ বোর্ডে বসে থাকেন তাদের কিন্তু অনেক অভিজ্ঞতা রয়েছে, তুমি যদি সেটাকে নিজের মতো করে না করে আর্টিফিশিয়ালি বলতে চাও, তারা কিন্তু মানে দেন তখন মানে সঙ্গে সঙ্গে ধরে ফেলে যে তুমি এটাকে কোনোভাবে কোনো একটা জায়গা থেকে মুখস্থ করে এসে বলার চেষ্টা, এটা কোনোভাবেই করবে না। চেষ্টা করবে নিজের থেকে বলার, তোমার নিজের সম্পর্কে যদি জানতে চায় তুমি নিজে কি সেটা কি সিম্পলি বলবে, আর কিচ্ছু বলার দরকার নেই। আমি এখানে জাস্ট একটা ডেমো দিয়েছি, তোমরা একটা মোটামুটি আইডিয়া যাতে পাও তার জন্য। যেমন ধরো তোমাকে যদি জিজ্ঞাসা করে তোমার নিজের সম্পর্কে কিছু একটা বলো, তুমি জাস্ট বললে গুড মর্নিং স্যার, আমার নাম, তোমার নাম যেটা সেটা বললে, আমি পশ্চিমবঙ্গের ড্যাশ জেলার বাসিন্দা, আমি কোথাকার বাসিন্দা, তুমি কোথাকার বাসিন্দা, তুমি কোথা থেকে পড়াশোনা করেছো, কোন স্কুল থেকে পড়াশোনা করেছো, মাধ্যমিক এইচএস এই জায়গাগুলো বলতেই পারো, কোনো অসুবিধা নেই। আর এই যে জায়গাটা ধরো, এটা আমি জাস্ট একটা আমার নিজের মতো করে লিখেছি যে আমি একটা সাধারণ পরিবার থেকে এসেছি,
যেখানে শৃঙ্খলা আর দায়িত্ববোধ শিখেছি। পশ্চিমবঙ্গের পুলিশের অংশ হতে চাই, কারণ এটা মানুষের নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বের কাজ। আমি বিশ্বাস করি একজন পুলিশ কর্মীর সব থেকে বড় গুণ হচ্ছে শান্ত থাকা, আইন মেনে কাজ করা এবং সকলের সাথে সমান আচরণ করা। ধন্যবাদ স্যার। একটা শর্ট জিনিস তুমি বলবে, খুব বড় লেন্দি জিনিস বলবে না, ঠিক আছে? ওই ছোট্ট জিনিসের মধ্যেই তুমি যেন পুরো জিনিসটা বুঝিয়ে দিতে পারো, এরকম ভাবে একটা বলার চেষ্টা করবে। দরকার হয় এই ধরনের জিনিসগুলো তোমরা নিজে থেকে লিখে যেতে পারো, কারণ এটা একটা কমন কোয়েশ্চেন, মোটামুটি সবাইকে জিজ্ঞাসা করে আর কি, যে তোমার নিজের সম্পর্কে কিছু বলো, ইন্ট্রোডিউস ইউরসেলফ। ঠিক আছে, তো এই জায়গাটা একটা গেল। এরপর কিছু মেন জিনিস আছে যেটা আমাদের খুব সমস্যা হয় এবং আমরা সবাই খুব ভুল করি, সেটা হচ্ছে কিছু স্পিকিং রুলস। যেমন ধরো তোমার কোনো একটা উত্তর যেটা জানা আছে, সেটা জানলে তো তুমি বলে দিলে ঝামেলা মিটেই গেল। তুমি কোনো জিনিস ধরো জানো না, কোনো একটা প্রশ্ন তোমাকে করা হয়েছে, ঠিক তার উত্তরটা তুমি জানো না, তখন তুমি কি বলবে? যদি উত্তর না জানা থাকে তখন কি বলবে? বেস্ট ভার্সন হচ্ছে বানিয়ে বলবে না। ফার্স্ট মনে রাখবে, এটাকে বানিয়ে বলার কোনো রকম ভাবেই চেষ্টা করবে না, কেননা তখন আমাদের মাথায় একটা জিনিস ঘুরে কি, যে স্যার জিজ্ঞাসা করছে মানে আমাকে কি বলতেই হবে, কোনো না কোনো একটা উত্তর দিতেই হবে, না হলে আমার ওই প্রশ্নটার জন্য নাম্বার দেবে না। এটা কিন্তু নয়, এই ধারণাটা পুরো মাথা থেকে বাদ দিয়ে দেবে। ঠিক আছে, তুমি যখন সেটা জানো না, তুমি সেটাকে বানিয়ে বলতে যাবে না, কেননা বানিয়ে বলতে গেলেই তুমি ঠিক দুটো একটা তথ্য ভুল দিয়ে দেবে, আন্দাজে বলে দেবে, এবং যত আন্দাজে দেবে ভুল দেবে, যদি ওখানে ইন্টারভিউ বোর্ডের মানে স্যার সেরকম হয়, তোমাকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন করবে, এবং যত প্রশ্ন করবে তুমি একটাকে চাপতে গিয়ে আর একটা জিনিস বলতে যাবে আন্দাজে, তখন দেখবে তোমার ভুল হবে এবং তখন তুমি আরো নার্ভাস হয়ে পড়বে। ঠিক আছে, ব্যাস, তো ওইখানেই তুমি এবার প্রশ্নের তারপরের যদি সবকটা প্রশ্নের উত্তরও ঠিকঠাক দাও, তোমাকে কিন্তু ওইখানে বুঝে যাবে তোমার দৌড় কত দূর। সুতরাং শান্ত থাকবে, একদম অনেস্টলি। যদি আমি না জানি, কি বলবে তুমি? সরি স্যার, আই ডোন্ট নো দ্যাট এক্সাক্ট অ্যান্সার অ্যাট দিস মোমেন্ট। এটা আমি ইংরাজিতে লিখেছি, তোমরা বাংলাতেও বলতে পারবে, সরি স্যার, এটা আমি এই মুহূর্তে জানি না। একদম সিম্পল, চোখের দিকে চোখ তাকিয়ে, মানে অ্যারোগেন্ট ভাবে না বা ওভার কনফিডেন্ট হয়ে নয় কিন্তু, ঠিক আছে, একদম নর্মালি চোখের দিকে চোখ তাকিয়ে খুব শান্তভাবে এই কথাটা বলবে, স্যার আমি এই প্রশ্নের উত্তর এই মুহূর্তে জানি না। এটা তোমরা এইভাবেও বলতে পারো, সরি স্যার, আই অ্যাম নট ভেরি শিওর অ্যাবাউট ইট। আমি এটা সম্পর্কে খুব একটা বেশি মানে এটা সম্পর্কে আমি নিশ্চিত নয়, এটা বলতে পারো। এগুলো বলা যায়, এই জিনিসগুলোই বলবে এক্স্যাক্টলি। ঠিক আছে, এখানে এই জিনিসগুলো যেন একদম না হয়। আচ্ছা, যদি মানে বোর্ড কিন্তু এই ধরনের জিনিস পছন্দ করে। স্টেট তুমি জানো না, ঠিক আছে, সবাই সবকিছুটা তো জানতে পারে না। এখন জিকের তো সিলেবাস প্রচুর, তোমাকে একটা প্রশ্ন করবে, তুমি কি এখন থেকে জেনে বসে থাকবে কি প্রশ্ন তোমায় করবে, আর তার জন্য তুমি প্রস্তুতি নিতে থাকবে এই কটা দিনের মধ্যে? এমনিই তো মানে একটা বাড়ির পরিস্থিতি তৈরি হয়ে আছে, এই কম সময় এর মধ্যে আমরা কিভাবে কি করব না করব, আর পুরোপুরি আনপ্রেডিক্টেবল, কি প্রশ্ন হবে না হবে তুমি কি করে জানো? মানে কয়েকটা বেসিক জিনিস আছে, যেমন ধরো তোমার ডিস্ট্রিক্ট সম্পর্কে একটু জেনে রাখো, এটা আমি বলছি তোমরা জেনে রাখবে। তুমি যে সাবজেক্টটা নিয়ে পড়েছো, ধরো এরকম আমি যাদের সাথে কথা বলেছি তাদের মধ্যে এরকম একজন ছিল যে সংস্কৃত নিয়ে পড়াশোনা করেছে, তাকে ধরো জিজ্ঞাসা করা হয়েছে তুমি তোমার সাবজেক্ট কি ছিল গ্র্যাজুয়েশনে, তো সে যখন বলেছে যে আমার গ্র্যাজুয়েশনের সাবজেক্ট ছিল সংস্কৃত, তখন তাকে বলা হয়েছে যে একটা চাণক্য শ্লোক বলো। এবার সে তখন সেটাকে জানতো বলে বা সেটা করেছে বলে সেটা বলে দিয়েছিল, শ্লোকটা একটা কোনো শ্লোক, যে কোনো একটা শ্লোক সেটা বলে দিয়েছিল। সে এখন চাকরি করছে, সে এখন আবগারিতে আছে। তো এই ধরনের জিনিসগুলো, মানে তোমার যেটা সাবজেক্ট, তোমার যদি বাংলা সাবজেক্ট হয়, তো সাবজেক্ট তো মোটামুটি ধরো যারা যদি কেউ গ্র্যাজুয়েশন করে থাকো আর কি, কথার কথা বলছি, তারা তো মোটামুটি একটা সাবজেক্ট নিয়ে নলেজ আছে। ঠিক আছে, যদি তুমি কোয়েশ্চেন যেটা জিজ্ঞাসা করবে যদি জানো বলবে, যদি না জানো বলবে এইটা এই মুহূর্তে আমার মনে পড়ছে। আর যারা গ্র্যাজুয়েশন করনি বা মানে এইচএস বা মাধ্যমিক পর্যন্ত আছো, তাদের ফেভারিট সাবজেক্ট জিজ্ঞাসা করা হতে পারে। তো ফেভারিট সাবজেক্টটা যেটা তাকে মানে ইন্টারভিউ বোর্ডের স্যারেদেরকে তুমি বলবে, সেই সাবজেক্টটা সম্পর্কে যেন মোটামুটি একটু নলেজ থাকে। ঠিক আছে, মানে বেসিক কিছু কোয়েশ্চেন করলে যেন অ্যাটলিস্ট তুমি উত্তর দিতে পারো, এরকম যেন হয়। এই ছোটখাটো জিনিস কয়েকটা একটু দেখে রাখলে হবে। এর বাইরে প্রচুর একদম বই কিনে পুরো বইটা মুখস্থ করে যেতে হবে এরকম কিন্তু একদমই নয়, এরকম করতে যাবে না। ঠিক আছে, এবার ধরো কোনো একটা প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করেছে, সেটা তোমার
অর্ধেকটা জানা আছে, অর্ধেকটা জানা নেই, অর্থাৎ পার্টলি জানা আছে, আংশিক জানা আছে। তো সেক্ষেত্রে তুমি কি করবে, তখন তুমি এই কথাটা বলতে পারো যে এটা সম্পর্কে স্যার আমার একটা বেসিক আইডিয়া আছে, তবে আমি এটা পুরোপুরি নিশ্চিত নয় বলে তুমি সেটা বলতে পারো। ঠিক আছে, কিন্তু ওই আন্দাজে উত্তর দেওয়া বা আর্টিফিশিয়াল কোনো উত্তর দেওয়া এটা কিন্তু করা যাবে না, সেটা জিকের ক্ষেত্রে হোক অথবা কোনো সাইকোলজিক্যাল প্রশ্নতে হোক। তারপরে 1-2 লাইনে তুমি সেটা বলবে, খুব বেশি বলবে না। ঠিক আছে, আর ধরো কোনো প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে, তুমি ঠিক বুঝতে পারছো না তোমাকে কি জিজ্ঞাসা করা হচ্ছে। অনেক সময় হয় না, একটা প্রশ্ন তোমার কাছে যখন থ্রো করা হলো, তুমি সেটা ধরো বুঝতে পারলে না বা শুনতে পাওনি ঠিক করে, তো সেক্ষেত্রে তুমি সেটা ওই অর্ধেক বুঝে উত্তর করতে যাবে না, তুমি পরিষ্কার বলবে, মানে ভদ্র হয়ে, স্যার এটা আমি শুনতে পাইনি, আরেকবার একটু রিপিট করবেন প্লিজ। ব্যাস, একদম সিম্পল। ঠিক আছে, আন্দাজ করে কিছু বলতে যাবে না, আর ওই সময় নার্ভাস হয়ে যাবে না, একদম জড়িয়ে ফেলবে না। এইটাকে খেয়াল রাখতে হবে। ভদ্র থাকো, অনেস্ট থাকো, কনফিডেন্ট থাকো, যা বলবে কনফিডেন্টের সাথে বলো। ঠিক আছে, নার্ভাস হওয়ার কিচ্ছু নেই, ভয় পাওয়ার কিচ্ছু নেই। এখানে সবকিছু প্রশ্নের উত্তর দিতে হবে, এটা বাধ্যতামূলক নয়। আমি বারবার এই কথাটা উল্লেখ করছি একটাই কারণে, তোমাদের চিন্তা এখানেই যে যা প্রশ্ন করবে সব উত্তর আমাকে বোধহয় দিতে হবে, এরকমটা কিন্তু নয়। আচ্ছা, এই জিনিসগুলোকে স্ট্রিক্টলি অ্যাভয়েড করবে। নাম্বার 1 হচ্ছে আই থিঙ্ক, মেবি, প্রবাবলি, এগুলো ইংরাজিতে। ঠিক আছে, আমরা করি না যে হ্যাঁ স্যার ও আমতা আমতা করে কথা বলি, ওই জিনিসগুলো করার চেষ্টা করো। ঠিক আছে, এই জিকে মুখস্থ করার থেকে এইগুলোকে আগে ভালো করে করো। প্রবাবলি, সম্ভবত, মোস্ট প্রবাবলি, এই ধরনের কথাবার্তাগুলো নয়, ওইভাবে বলো। তুমি যদি আংশিক জেনে থাকো, তুমি এইভাবে বলো, স্যার আমার এটা সম্পর্কে একটা বেসিক আইডিয়া আছে, আমি পুরোপুরি নিশ্চিত নয়, তবে এটা। যদি আংশিক জানো, আন্দাজে, পুরোটা আন্দাজে কিন্তু ঢিল মারবে না। ঠিক আছে, তো এই প্রবাবলি, মোস্ট প্রবাবলি এরকম হতে পারে, এই ধরনের হাওয়ায় কথাবার্তা একদম পুরোপুরি অ্যাভয়েড করবে, এটা করতেই হবে। খুব দ্রুত চটপট করে কথা বলবে না। ঠিক আছে, আস্তে আস্তে ধীরে সুস্থে শান্ত হয়ে কথাবার্তা বলবে। হাসাহাসি করবে না। ধরো কোনো একটা হাসাহাসির পজিশন হলো, সেখানে হাসাহাসির মতো একটা সিচুয়েশন তৈরি হয়ে গেল, ঠিক আছে, তাহলে তুমি হাহা করে হো হো করে হাসবে না, অল্প করে একটা হালকা স্মাইল দেবে, ঠিক আছে, হা 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 করে হেসে ফেলবে না। এগুলো কিন্তু খেয়াল করতে হবে, এইগুলো কিন্তু অবজার্ভ করবে তারা, যারা তোমাকে কোয়েশ্চেন করবে, ইন্টারভিউ বোর্ডে যারা থাকবে। আর হচ্ছে মাথা নিচু করে কথা বলবে না। যখন কথা বলবে চোখের দিকে চোখ তাকিয়ে, তাহলে এরকম ভাবে নয় যে তোমাকে এই একদম মানে ফেরোসাস হয়ে, ঠিক আছে, নর্মালি শান্তভাবে চোখের দিকে চোখ তাকিয়ে এইভাবে কিন্তু কথা বলবে, মাথা নিচু করে, মানে ওভার সাইনেস যেন না তোমার মধ্যে আসে আর কি, তুমি যেন খুব লজ্জা পাচ্ছ দেখে যেন না মনে হয়। ঠিক আছে, সাধারণত মেয়েদের ক্ষেত্রে এটা হয়, বিশেষ করে দেখো আমরা যারা একটু মানে গ্রামাঞ্চলে, যাদের বাড়ি একটু গ্রামীণ এলাকায় যারা থাকি, রুরাল এলাকায় যারা থাকি, তাদের ক্ষেত্রে একটু এই জিনিসগুলো আছে। বাট আমাদেরকে এগুলোকে তালিম দিতে হবে এই 10 দিনে, এই 110 দিনে এই জায়গাগুলোকেই ঠিক করতে হবে। নাকি তুমি এন্টার জিকে বই নিয়ে জিকে পড়ো না, শুধু ডিস্ট্রিক্ট সম্পর্কে একটু জেনে রাখো, আর নিজের সাবজেক্ট সম্পর্কে একটু জেনে রাখো, বাকি এই জায়গাগুলোর উপর একটু কাজ করো। নিজেরা একটা মোবাইল নিয়ে তার সামনে বসে রেকর্ড করো, রেকর্ড করে তুমি সেটাকে দেখো, দেখে দেখে চেক করো। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের স্কিল, যেগুলো আমাদের ইন্টারভিউতে দরকার হয়, এবং এগুলোই বোর্ড মেম্বাররা দেখেন। ঠিক আছে, না জানলে আন্দাজে বলবে না, নিজের ব্যাকগ্রাউন্ড লোকানোর চেষ্টা, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা আমি একটা জিনিস বলছি, আমি আমার একটা এক্সপিরিয়েন্স থেকেই তোমাদের বলছি। ধরো তুমি একটা খুব গরিব পরিবার থেকে গেছো, খুব স্ট্রাগল করে গেছো, ঠিক আছে, তোমার আশেপাশে সেরকম, তোমার পরিবার সেরকম শিক্ষিত নয়, তো তুমি সেখানে ওই গিয়ে মানে পুলিশ, সেখানে যারা স্যারেরা আছেন তাদের কাছে গিয়ে তোমার ব্যাকগ্রাউন্ডটা মানে লুকাবে না, লুকানোর চেষ্টা করবে না। ঠিক আছে, সেখানে গিয়ে ওভার স্মার্টনেস দেখানোর চেষ্টা করবে না, যেটা সত্যি সেটাই বলবে। ঠিক আছে, বানিয়ে বানিয়ে কিছু বলার দরকার নেই, যেটা ফ্যাক্ট সেটা বলবে। বরং তুমি যদি সত্যি কথা বলো, সেটাতে তারা আরো অনেক বেশি খুশি হবে, এবং তোমার সিলেকশন হওয়ার চান্স কিন্তু আরো বেড়ে যাবে অন্যদের থেকে। ব্যাকগ্রাউন্ড লোকানোর চেষ্টা কখনো করবে না, কেননা পুলিশের জব মানেই হচ্ছে ডিসিপ্লিন, লয়াল, মানে তুমি কতটা অনেস্ট সেইটা দেখা। এবার ইন্টারভিউ যখন ধরো শেষ হলো, সবকিছু বাক্যালাপ হওয়ার পর তোমার কমপ্লিট হলো ইন্টারভিউ, তখন তুমি যখন তোমাকে বলবে স্যার যে দ্যাটস অল বা ইউ মে গো, ঠিক আছে তোমার হয়ে গেছে, তুমি যেতে পারো, এই কথাগুলো যখন বলবে, তুমি এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, তুমি বলবে তার যিনি বলবেন তার একদম চোখের দিকে তাকিয়ে খুব শান্তভাবে, নর্মাল ভাবে, থ্যাংক ইউ ফর দ্য অপরচুনিটি স্যার, এই কথাটা বলবে। এটা কিন্তু খুব ভ্যালু,
এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার চোখের দিকে তাকে খুব শান্তভাবে বলবে, যেমনই ইন্টারভিউ হোক, ইন্টারভিউ তোমার খারাপ হোক ভালো হোক যেরকমই হোক না কেন, এইরকম একটা কথা স্যারকে তুমি বলবে। কেননা এইটা কিন্তু কোনো ইমপ্রেস করার কথা না, এটা কিন্তু নর্মালি বলা উচিত, বা অ্যাটলিস্ট থ্যাংক ইউ স্যার বললেও চলবে। তোমরা যদি এর সাথে ফর দ্য অপরচুনিটি যোগ করো সেটারও শুনতে বেটার লাগে। দরজাটা তারপরে আস্তে করে বন্ধ করে বেরিয়ে আসবে। হয়ে গেলে দরজাটা মানে এসে না তাকিয়ে এরকম ভাবে না, ঠিক আছে, দরজাটা সুন্দর করে বন্ধ করবে। এক্সিট যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এই জায়গাগুলোকে একটু মেনটেন করার চেষ্টা করো, আর এটা প্র্যাকটিস করো নিজের বাড়িতে এই 1 সপ্তাহ 10 দিন ধরে, ঠিক আছে। তো এই জায়গাগুলো একটু খেয়াল রাখবে। আর তোমাদের এই যে পুরো ব্যাপারটা যারা যারা শুনছো অলরেডি, ধরো যদি কেউ এর আগে মানে ইন্টারভিউ দিয়েও পরবর্তী কোনো মানে এসআই এর জন্য পড়াশোনা করছো বা রেলওয়ের জন্য পড়াশোনা করছো এবং এই ভিডিওটা দেখলে তোমাদের যদি নিজেদের কোনো এক্সপিরিয়েন্স থাকে বা এর আগের বারে তোমরা ইন্টারভিউতে গিয়ে তোমাদের যদি কোনো বাজে অভিজ্ঞতা হয়ে থাকে বা তোমার কি অভিজ্ঞতা হয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করো। যারা আছে তাদেরও একটা মানে এক্সপিরিয়েন্স হবে, তারাও সেটা জানতে পারবে। আর তোমাদের জন্য একটা ফ্রি মক ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হয়েছে, ঠিক আছে। এটা আমরা চেষ্টা করব 1-to-1 করার। সময়টা তো খুব কম, তাই আমরা বলতে পারছি না এখন অনেকজন স্টুডেন্ট যদি এনরোল করে সবার ক্ষেত্রে কি হবে, তবুও আমরা আমাদের দিক থেকে 100% ট্রাই করব 1-to-1 যাতে তোমাদের সবার সাথে একটা করে ইন্টারভিউ নেওয়া যায় অনলাইন। অফলাইনে নেওয়া সম্ভব নয়, বিকজ আমার এখানে ধরো হাওড়ায় বাড়ি আর বাদ বাকি তোমাদের আরো অনেক দূরে দূরে বাড়ি। তো অফলাইন ইন্টারভিউ দেওয়ার জন্য এত দূর থেকে একটা কম যাতায়াতের প্রবলেম হয়ে যায়। তো যদি আমার বাড়ির আশেপাশের এরিয়ার কেউ থাকো সেক্ষেত্রে তোমরা যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে। আদারওয়াইজ তোমাদেরকে একটা গুগল ফর্ম আমি দিয়েছি, যেটার লিঙ্ক কমেন্ট বক্সে পিন করা আছে। ওই গুগল ফর্মে গিয়ে তোমরা নিজেদের ফর্মগুলো ফিল আপ করে নেবে, তোমাদের সাথে যোগাযোগ করে নেওয়া হবে এবং কবে কোন সময়ে তোমাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে সেই জিনিসটা তোমাদের ওখান থেকে জানিয়ে দেওয়া হবে। ফাইনালি তোমাদের আরেকবার জানিয়ে দেবো যে তোমরা অবশ্যই শান্ত থাকবে, অনেস্ট থাকবে এবং নিজের মধ্যে বিশ্বাস রাখবে, তাহলেই তোমরা ইন্টারভিউ ক্র্যাক করতে পারবে। এই কয়েকটা জিনিস যেগুলো বললাম, এই সফট স্কিলগুলো একটু যদি মাথায় রাখো আর এই কয়েকদিনের মধ্যে নিজেরা নিজেদের আয়নার সামনে দাঁড়িয়ে বাড়িতে যদি একটু প্র্যাকটিস করো, দরকার হয় মোবাইল ফোন সামনে রেখে তোমরা সেটাকে রেকর্ড করে নিজেরাই দেখতে পারো এবং সেখান থেকে কোথায় কোথায় ভুল হচ্ছে না হচ্ছে কোন জায়গাগুলো, এগুলো তোমরা করতে পারো। এবং নিজেদের যে ডিস্ট্রিক্ট আছে, যে যে জেলায় যে যে থাকো, এই ডিস্ট্রিক্ট সম্পর্কে এবং নিজের সাবজেক্ট সম্পর্কে একটু যদি দেখে নিতে পারো খুব ভালো হয়। কেমন? চলো পরের ক্লাসে কথা হবে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, উইশ ইউ অল দ্য বেস্ট।